পিঙ্কু তার বাবা সুশীল এবং তার মা মার্কেট থেকে বাড়ি আসছিল। বাড়ি এসে দেখে যে কিচেনে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে এবং তাদের বাড়ির থেকে সোনার গয়না চুরি হয়ে গেছে। এটা দেখে ওরা ভয় পেয়ে যায় এবং ডিটেকটিভ মেহুলকে কল করে ডেকে নেয়। আপনাদের বাড়ি থেকে এত সোনা চুরি হয়ে গেছে, সোনার ব্যাপারে কে জানতো? আমার পাড়ার কিছু লোকেরা জানতো। মেহুল সেই প্রতিবেশীদের ডেকে নেয়। যখন সুশীলের বাড়িতে চুরি হয় তখন তোমরা কোথায় ছিলে? স্যার, আমি আমার ফ্যামিলির সাথে মার্কেট গেছিলাম। আমি এই ব্যাপারে কিছুই জানি না। স্যার, চোরটাকে খুব মারবেন। স্যার, বস আমাকে এক্সট্রা ওয়ার্ক দিয়েছিল, তো আমি সেটাই করছিলাম। আমার বন্ধু সুশীলের বাড়িতে সোনা চুরি হয়ে গেছে স্যার, আমার বেচারা বন্ধু। স্যার, আমি আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমি কিছুই জানি না। আমার বন্ধুর বেশি লোকসান তো হয়নি। মেহুল তিনজনের কথা শোনে এবং বুঝে যায় যে চুরিটা কে করেছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল সুশীলের কোনো বন্ধুকে বলেনি যে সোনা চুরি হয়েছে, শুধু এটা বলেছিল যে চুরি হয়েছে। তো রমেশ কি করে জানলো যে সোনা চুরি হয়েছে, অর্থাৎ সেই চুরিটা করেছে? মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। অনিতা এবং সাগর মেহুলের কাছে আসে এবং বলে, কি আমার ছেলে অনুপকে কিডন্যাপ করে নিয়েছে এবং টাকা ডিমান্ড করেছে। আপনার কারোর উপর সন্দেহ আছে? আমাদের চারজনের উপর সন্দেহ আছে, কারণ তারা আমাদের টাকা পয়সা দেখে হিংসা করে। ঠিক আছে, ওই চারজনের বাড়ি নিয়ে চলো। মেহুল সবচেয়ে আগে অমিতের বাড়ি যায় এবং অমিতের বাড়িটাকে ভালো করে অবজার্ভ করে। আপনি অনুপকে লাস্ট টাইম কখন দেখেছিলেন? আমি তাকে লাস্ট টাইম পার্কে দেখেছিলাম কালকে। তারপর মেহুল রাকেশের বাড়ি যায় এবং রাকেশের বাড়িটাকে ভালো করে অবজার্ভ করে। অনুপ লাস্ট টাইম তোমার বাড়ি কখন এসেছিল? অনুপ কেন আমার বাড়ি আসবে? সে তো তার বাবার সাথে আমাকে দেখে। এরপর মেহুল রাজনের বাড়ি যায় এবং তার বাড়িটাকে ভালো করে অবজার্ভ করে। অনুপ কি তোমার বাড়িতে ডেলি আসে? না, সে কখনো আসেনি। যখন আমি বাচ্চাকে স্কুলে ছাড়তে যাই তখনই আমি তাকে দেখতে পাই। তারপর মেহুল অনুপের লাস্ট লোকেশনে সিসিটিভি ফুটেজ দেখে, যেখানে অনুপ একটা গাড়িতে বসতে দেখা যায়। মেহুল তখনই বুঝে যায় যে কিডন্যাপারটা কে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? অনুপের কিডন্যাপটা রাকেশ করেছে। সে বলেছিল যে অনুপ তার বাড়িতে কোনোদিনই আসেনি। তাহলে অনুপের ব্যাগটা তার বাড়িতে কি করে পৌঁছালো? এই সিসিটিভি ফুটেজে দেখো যে ব্যাগটা দেখা যাচ্ছে, সেই ব্যাগটাই রাকেশের বাড়িতেও আছে। মেহুল তাকে ধরে ফেলে এবং তার বাড়িতে অনুপকেও পাওয়া যায়। এরকম একটা দারুণ ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো এবার পরবর্তী ধাঁধা দেখা যাক। একবার একজন বয়স্ক মহিলা তার ব্যালকনিতে জামা কাপড় শুকোচ্ছিল। জামা কাপড় শুকোতে শুকোতে সে নিচে পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা তার ছেলে এটাকে মার্ডার ভেবে ডিটেকটিভ মেহুলকে কল করে দেয়। মেহুল এসে ব্যালকনিটাকে ভালো করে দেখে। ব্যালকনিটা উঁচু আর বয়স্ক মহিলা এখানে চড়তে পারবে না। গামলাটা ভেঙে আছে, নিশ্চয়ই মারামারিও হয়েছে। তারপর মেহুল তার ছেলে এবং বৌমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি তো অফিস যাচ্ছিলাম, তখন আমি মাকে নিচে পড়ে থাকতে দেখি, তো তখনই আপনাকে কল করে দিই। আমি কিচেনে কাজ করছিলাম, আমি তো তার চিৎকার শুনেছি শুধু। মেহুল গিয়ে কিচেনটা চেক করে। তারপর মেহুল বাড়িটাকে আবার দেখে এবং তখনই বুঝে যায় যে খুনটা কে করেছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মন দিয়ে দেখো, প্রথম জিনিস যেটা মেহুল অবজার্ভ করেছিল, ব্যালকনিটা উঁচু, অর্থাৎ ব্যালকনিতে চড়ার জন্য কোনো সিঁড়ি বা চেয়ার ইউজ হয়েছে। দ্বিতীয় জিনিস, ব্যালকনিতে গামলাটা ভেঙে আছে এবং তার মাটিটা ছড়িয়ে আছে, অর্থাৎ হতে পারে যে ব্যালকনিতে গেছে তার পায়ে মাটি লেগে গেছে। এবার কিচেনে রাখা এই চেয়ারটাকে দেখো, তাতে মাটি লেগে রয়েছে। এটাই সেই প্রুফ যে বৌমা তার শাশুড়িকে ধাক্কা দিয়েছে। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। রাজু, বিনোদ এবং শরৎ খুব ভালো বন্ধু ছিল। একবার তিনজন ব্যাংকে ছিল, যেখানে শরৎ তার লকারটা খুলে তাতে তার স্ত্রীর জুয়েলারি রেখে দেয়। কিন্তু কিছুদিন পর যখন শরৎ আবার চেক করতে যায়, তো জুয়েলারিটা সেখান থেকে গায়েব ছিল। চুরিটা কে করেছে জানার জন্য ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয়। ডিটেকটিভ মেহুল শরৎের চাবিটা নেয় এবং সেটাকে চেক করে। মেহুল সেই চাবিটাকে ধুয়ে ফেলে, তো সেটা থেকে সাবান বেরোতে থাকে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তারপর মেহুল বিনোদ এবং রাজুকে জিজ্ঞাসাবাদ করে। তো রাজু বলে, স্যার, আমি শরৎকে ব্যাংক থেকে বাই বলে আমি নিজের বাড়ি চলে যাই। সেদিন আমি তাদের পার্টিটা জয়েনও করিনি, যে পার্টিটা তারা করেছিল। স্যার, আমি শরৎদের সাথে গিয়ে দোকান থেকে বাড়ির জিনিসপত্র কিনি, তারপর আমি ঘর চলে আসি। তারপর আমরা অনেক পার্টি করি রাতে, তারপর সকালবেলা শরৎ বাড়ি চলে যায়। মেহুল দুজনের কথা শুনে বুঝে যায় যে কে চুরি করতে পারে। তোমরা কি বুঝতে পারলে? বিনোদ সারাদিন শরতের সাথে ছিল। তারা দোকান যায়, তারপর বাড়ি গিয়ে পার্টি করে।
অর্থাৎ দোকান থেকে আগে সে সাবান কেনে এবং তারপর পার্টির সময় সুযোগ বুঝে সে চাবির প্রিন্টটা সাবানের উপর নিয়ে নেয়। তাই মেহুল যখন চাবিটাকে ধুয়ে ফেলে তো সেটা থেকে ফেনা বের হয়। মেহুল বিনোদকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। প্রেম তার দুজন বন্ধু পূজা এবং রামানের সাথে সুরজের বাড়ি যায়। তারা সেখানে দেখে যে সুরজের ডেড বডিটা রুমের মধ্যে পড়ে আছে। তারা তখনই ডিটেকটিভ মেহুলকে সেখানে ডেকে নেয়। মেহুল আসা মাত্র আশেপাশে জিনিসপত্রকে অবজার্ভ করে এবং তিনজনকে জিজ্ঞাসাবাদ করে, তোমরা কোথা থেকে আসছিলে সুরজের কাছে? স্যার, আমি তো সোজা অফিস থেকে আসছিলাম। আজ সুরজই দেখা করার প্ল্যান বানিয়েছিল, আর আপনি আমাকেই সন্দেহ করছেন সুরজকে খুন করার জন্য। স্যার, আমি তো এমনিতে 2টার সময় রেস্টুরেন্টে ছিলাম, তাহলে আমি কি করে সুরজকে মারতে পারি? স্যার, আজ তো সারাদিন আমি বাড়িতেই ছিলাম, কোনো কাজ ছিল না, আমি বাড়ি পরিষ্কার করছিলাম। সুরজের কথাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তিনজনের কথা শুনে এবং প্রমাণ দেখে মেহুল বুঝে যায় যে খুনটা কে করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? সুরজের ঘড়িটাকে ভালো করে দেখো, যেটা ভেঙে আছে এবং 2টার সময় স্টাক হয়ে গেছে, অর্থাৎ মারামারি হয়েছিল এবং সেই মারামারিতে ঘড়িটা ভেঙে গেছে এবং বন্ধ হয়ে যায়। এবং সেখানে সময় দেখো এক্স্যাক্টলি 2টো। অন্যদিকে পূজাও তার স্টেটমেন্টে 2টোর কথা বলেছে। সে কি করে জানলো যে খুনটা 2টোর সময়তেই হয়েছে, অর্থাৎ সেই খুনটা করেছে। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। মোহিত এবং নিশা মেহুলের কাছে যায় এবং বলে, স্যার, আমার বাড়ির থেকে অনেক গয়না এবং টাকা চুরি হয়ে গেছে। তোমার কারোর উপর সন্দেহ আছে? হ্যাঁ, আমাদের তিনজনের উপর সন্দেহ আছে, কারণ তারা আমাদের হিংসা করে। ঠিক আছে, আমাকে তাদের বাড়ি নিয়ে চলো। সবচেয়ে আগে মেহুল আমানের বাড়ি যায় এবং ঘরটাকে ভালো করে দেখে। আমান, তুমি লাস্ট টাইম নিশার বাড়ি কখন গেছিলে? আমি কালকে রাতে সেখানে গেছিলাম, একটা পার্টি ছিল। তারপর আমি রাহুলের বাড়ি যাই এবং তার বাড়িটাকে খুব ভালো করে অবজার্ভ করে। রাহুল, তুমি নিশার বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত দেখেছিলে? আমি কখনোই যাইনি সেখানে স্যার, আমি তার বাড়ির ঠিকানাও জানি না, সেখানে কি হয়েছে আমি জানি না। তারপর মেহুল সঞ্জয়ের বাড়ি যায় এবং বাড়িটাকে ভালো করে অবজার্ভ করে। সঞ্জয়, তুমি নিশার বাড়ির আশেপাশে যাওয়া আসা করো? হ্যাঁ স্যার, আমি সেখানে প্রায়শই যাই, কারণ আমরা খুব ভালো বন্ধু। তারপর মেহুল নিশার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ চেক করে। একজন লোককে চুরি করতে দেখা যাচ্ছে। এই ফুটেজটা দেখে মেহুল তখনই বুঝে যায় যে চোরটা কে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? চুরিটা রাহুল করেছে, কারণ চোরটা দেখো হলুদ কালারের জুতো পরেছে, যেটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং দেখো জুতোগুলো নোংরাও রয়েছে। এরকমই নোংরা জুতো রাহুলের বাড়িতেও আছে। এটা কি করে সম্ভব? অর্থাৎ সেই চোর। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। একবার এসিডি ব্যাংকে চুরি হয়ে যায়। ব্যাংকের ম্যানেজার মেহুলকে কল করে ডেকে নেয়। সেই সময় ব্যাংকে 3জন কর্মচারী ছিল। মেহুল 3জনকে জিজ্ঞাসাবাদ করে, যখন চুরি হয় তোমরা কোথায় ছিলে? চাপরাশি বলে, স্যার, আমি ম্যানেজার সাহেবকে জল দিচ্ছিলাম। ম্যানেজার, স্যার, আমি আমার কেবিনে কাজ করছিলাম। অ্যাডভাইজার, স্যার, আমি লাঞ্চ করছিলাম, আমি এর ব্যাপারে কিছুই জানি না। মেহুল 3জনেরই কথা শোনে এবং সিসিটিভি ফুটেজ চেক করে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। চোর অন্য কেউ নয়, অ্যাডভাইজার। সে বলেছিল সে চুরির সময় লাঞ্চ করছিল, কিন্তু সকাল 10টার সময় লাঞ্চ কি করে? ফুটেজে টাইম দেখো, সকাল 10টা 20 বাজছে, অর্থাৎ সে মিথ্যা কথা বলছে। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নি। একবার 5জন বন্ধু রাজ, মোহন, সুমিত, শিল্পা এবং সোনালি একটা অন্ধকার রুমে বসে মুভি এনজয় করছিল। তখনই একটা গ্লাস নিচে পড়ে। তারা লাইট জ্বেলে দেখে তো রাজের মৃত্যু ঘটে গেছিল। তারা 4জনই খুব ভয় পেয়ে যায় এবং তখনই ডিটেকটিভ মেহুলকে সেখানে ডেকে নেয়। ডক্টর সঞ্জনাও মেহুলের সাথে সেখানে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা রাজের কাছ থেকে জুসের স্যাম্পল নেয় এবং চেক করে, তো জানতে পারে তাতে বিষ নেই, অর্থাৎ বিষটা অন্য কোনো জিনিস দিয়ে দেওয়া হয়েছিল। তারপর সঞ্জনা টেবিলে রাখা 4টে বিয়ারের গ্লাসের স্যাম্পল নেয়, তো জানতে পারে এগুলোর মধ্যে একটা গ্লাসে বিষ ছিল, যেটা রাজ খেয়েছিল। তারপর খুনি রাজের কাছ থেকে সেই গ্লাসটা ফেরত নিয়ে নেয়, অথবা দুজনা বিয়ারের এবং জুসের গ্লাসটাকে এক্সচেঞ্জ করেছিল। কিন্তু সমস্যা হলো, এটা কি করে জানবে যে বিয়ারের গ্লাসটা কার কাছে ছিল? তোমরা কি এই 4টে গ্লাস থেকে বলতে পারবে এই জুসের গ্লাসটা রাজকে কে দিয়েছিল? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, জুস গ্লাসে রেড লিপস্টিকের মার্ক রয়েছে। সোনালি লিপস্টিকটা রেড এবং সেটা জুস গ্লাসে চলে আসে। এবং যদি সে বিয়ারও খাচ্ছিল, তো লিপস্টিকের মার্কটা বিয়ারের গ্লাসেও থাকা উচিত ছিল, কারণ এই বিয়ারের গ্লাসে দেখো শিল্পার লিপস্টিকের মার্ক ছিল। অর্থাৎ সোনালি বিয়ারের গ্লাসে বিষ মিশিয়েছে, তারপর গ্লাসটা এক্সচেঞ্জ করে।
যখন রাজ বিয়ারটা খেয়ে নেয় তখন সে গ্লাসটা আবার এক্সচেঞ্জ করে নেয়। তার ভুল হলো এটাই যে সে জুস খেয়ে নিয়েছে, যার ফলে তার লিপস্টিকের মার্কটা সেখানে চলে আসে, যার ফলে সে ধরা পড়ে যায়। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। রোহনের আজ অনেক বড় একটা ডিল হয়েছিল এবং তার কাছে অনেকগুলো ক্যাশেস ছিল। রোহন তার কাজে বাইরে যায়। যখন সে বাইরে আসে তো তার সব পয়সা চুরি হয়ে গেছিল। রোহন তখনই মেহুলকে কল করে ডেকে নেয় এবং চুরির ব্যাপারে সবকিছু বলে দেয়। তখন অফিসে 5 জন ছিল। তোমরা সবাই চুরির সময় কি করছিলে? স্যার আমি তো কফি খেতে বাইরে গেছিলাম। স্যার আমি তো আমার ডেস্কে বসে কাজ করছিলাম। স্যার আমি তো রোহনের সাথেই গেছিলাম। স্যার আমার শরীর খারাপ ছিল তাই আমি রেস্ট করছিলাম রেস্টরুমে। মেহুল সবাইকার কথা শুনে অফিসটাকে ভালো করে অবজার্ভ করে এবং তখনই বুঝে যায় যে কে মিথ্যে কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? রাজ বলেছিল সে কফি খেতে বাইরে গেছিল, কিন্তু দেখো তার ডেস্কে কফি মাগ রাখা আছে এবং তাতে কফি রয়েছে। তো কফি খেতে সে বাইরে কি করে যেতে পারে? সে মিথ্যা কথা বলছে। তখনই সে ধরা পড়ে যায়। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। রামন একটা জুয়েলারি শপে যায়। তখন সে একটা ব্যাগ দেখতে পায়। সে ব্যাগের কাছে যায় তো তাতে বোম রাখা ছিল। রামন তখনই গোয়েন্দা মেহুলকে সেখানে ডেকে নেয়। মেহুল সবাইকে সাইড করে এবং এক এক করে 4 জনকে জিজ্ঞাসাবাদ করে। আপনারা কিছুক্ষণ আগে এখানে কি করছিলেন? আমি তো এখানে চা দিতে এসেছিলাম। আমি তো শুধু সোনার দাম জানতে এসেছিলাম। আমার শুধু একটা রিং দরকার ছিল। আমি আমার ছেলের বিয়ের জন্য জুয়েলারি নিতে এসেছিলাম। মেহুল সবাইকার কথা শোনে এবং সিসিটিভি ফুটেজ চেক করে। ফুটেজগুলো দেখে মেহুল তখনই বুঝে যায় যে সেই বোমার ব্যাগটা কে রেখেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? যে ব্যাগে বোমাটা রাখা আছে সেই ব্যাগটাকে ভালো করে দেখো। সেই ব্যাগটায় জুয়েলারি শপের ভিতরে অজয় নিয়ে এসেছিল। এখন তার কাছে সেই ব্যাগটা নেই, অর্থাৎ বোমাটা অজয় রেখেছে। মেহুল তাকে ধরে ফেলে এবং বোমাটাকে ডিফিউজ করে দেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা পেট্রোল পাম্পে অনেকটা পেট্রোল নিচে পড়ে যায় এবং তাতে আগুন লেগে যায়। আগুনটা ধীরে ধীরে বাড়ছিল এবং 5 মিটার দূরেই পেট্রোলের বড় বড় ড্রাম রাখা ছিল। যদি আগুনটা সেখান পর্যন্ত পৌঁছে যায় তো ব্লাস্ট হয়ে যাবে। রমেশ জলের পাইপ নেয়, জল ঢালতেই যাচ্ছিল তো ম্যানেজার তাকে আটকে নেয়। ম্যানেজার রমেশকে আটকে কেন দেয়? ভাবো ভাবো। জল ঢাললেও পেট্রোলে আগুনটা নিভতো না, বরং বেড়ে যেত এবং উল্টে সেই ড্রামগুলো পর্যন্ত পৌঁছে যেত। ম্যানেজার তখন এগিয়ে যায় এবং অনেক মাটি তোলে এবং তার সাহায্যে আগুনটাকে আটকে দেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। আলিয়া রাতে একটা স্বপ্ন দেখে। আলিয়া একটা পুকুরের সাইডে দাঁড়িয়ে আছে এবং পুকুরের মাঝে একটা আমের গাছ রয়েছে। গাছের উপরে একটা বাঁদর বসে আছে। আলিয়া পুকুরের ভেতরে যেতে পারবে না, কিন্তু তার আম চাই। তোমরা কি বলতে পারবে আলিয়া কি করতে পারে? ভাবো ভাবো। গাছের উপর বসা বাঁদরটা নকলচি, অর্থাৎ যেমন যেমন আলিয়া করবে তেমনই সে করবে। আলিয়া নিচে পড়ে থাকা পাথরটা তোলে এবং তার উপর ছুটতে থাকে। বাঁদরটার কাছে তো পাথর ছিল না, তো সে আম তোলে এবং আলিয়ার দিকে ছুটতে থাকে। একটা আম আলিয়ার মাথায় এসে লাগে এবং আলিয়ার ঘুমটা ভেঙে যায়।